বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করব অর্থনীতি চতুর্থ বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি 2 এর একটি বিষয় নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে প্রত্যাশার হার কীভাবে ভারসাম্য বিনিময় হারকে প্রভাবিত করে। এটি 2025 সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে প্রত্যাশার হার কীভাবে বিনিময় হারকে ভারসাম্য বিনিময় হারকে প্রভাবিত করে। তাহলে আগে আমরা চিত্রটা অঙ্কন করছি। মূল বিন্দু, ভূমি অক্ষে সুদের হার, লম্ব অক্ষে বিনিময়ের হার, আমরা লম্ব অক্ষের সমান্তরাল একটি রেখা নিলাম। লম্ব অক্ষের সমান্তরাল যে রেখাটি, সেটিকে আমরা টাকা ধারণের সুদের হার, এবং এখানে নিলাম ডলার হতে প্রত্যাশা। তাহলে এখানে ভারসাম্য হবে ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা এবং টাকা ধারণের সুদের হার যেখানে সমান হবে। তাহলে আমরা এই ই বিন্দুতে আমরা ভারসাম্য পাই। তাহলে ভারসাম্য বিনিময় হার হবে আর নট। এখন কিভাবে এই আর নট ভারসাম্য বিনিময় হয়ে থাকে দেখো। আর নট যদি ই বিন্দুর উপরে যদি আমরা একটা রেখা আঁকি আর ই বিন্দুর নিচে যদি আমরা একটা রেখা আঁকি, তাহলে উপরে বিনিময় হার বাড়বে, নিচে বিনিময় হার কমবে। এখানে এ বি সি ডি নিলাম, এখানে সে ভারসাম্য সুদের হার আর এখানে সুদের হার। এখন দেখো ই বিন্দুতে কি, ই বিন্দুতে টাকা ধারণের সুদের হার ইকুয়াল ডলার হতে প্রাপ্ত প্রত্যাশার সমান। তাহলে এখানে ভারসাম্য বিনিময় হার হবে আর নট। এখন এটার উপরে দেখো কি হচ্ছে, এখানে উপরে হচ্ছে ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা হচ্ছে আর টু এ পর্যন্ত, আর টাকা ধারণের সুদের হার কত দেখো। টাকা ধারণের সুদের হার হচ্ছে আর টু বি পর্যন্ত, তাহলে দেখো এখানে বেশি কোনটা, টাকা ধারণের সুদের হার এ বি পরিমাণ বেশি, টাকা ধারণের সুদের হার বেশি। তাহলে দেখা যাচ্ছে যে টাকার দামটা বেশি, তাহলে ডলার বিক্রি করে মানুষ টাকা কিনবে। তাহলে ডলার বিক্রি করতে এক পর্যায়ে ই বিন্দুতে চলে আসবে, ফলে ভারসাম্য বিনিময় হবে আর নট। আবার দেখো ই বিন্দুর নিচে অংশে দেখো কি, ই বিন্দুর নিচের অংশে ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা কত, ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা হচ্ছে আর ওয়ান ডি পর্যন্ত, আর টাকা ধারণের সুদের হার হচ্ছে আর ওয়ান সি পর্যন্ত। তাহলে ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা বেশি সিডি পর্যন্ত, এই সিডি পর্যন্ত ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা বেশি, ফলে মানুষ টাকা বিক্রি করে ডলার কিনবে, ডলার কিনতে এক পর্যায়ে ই বিন্দুতে চলে আসবে, ফলে কি হচ্ছে এখানে ভারসাম্যতে পৌঁছাবে আর নটে। এখন এটাকে যখন আমরা আবার আরেকভাবে চিত্র অঙ্কন করলে দেখো কি হবে। এখানে যদি আমরা ডলার হতে প্রাপ্ত প্রত্যাশাটা যদি পরিবর্তন করি, দেখো এখানে বিনিময় হার, এখানে মূলবিন্দু, এখানে সুদের হার, এখানে হচ্ছে টাকা ধারণের সুদের হার, তাহলে দেখো এখানে ভারসাম্য হচ্ছে ই বিন্দুতে, ভারসাম্য বিনিময় হার হচ্ছে আর নট, এটা হচ্ছে এম, আমরা এম দ্বারা এটা প্রকাশ করলাম ই বিন্দুতে আর নট। এখন যদি ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা যদি আমরা বৃদ্ধি করি, উপরে উঠে M1 হলে তো ভারসাম্য অনুযায়ী টাকা ধারণের সুদের হার এবং ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা একসাথে হলে বিনিময় হবে। তাহলে ভারসাম্য বিন্দু আর ওয়ান বা আর প্রাইমে হবে এবং বিনিময় হার আর ওয়ান হবে, তাহলে বিনিময় হারটা বাড়বে। আবার যখন আমরা ডলার হতে প্রাপ্ত প্রত্যাশাটার জন্য আমরা কমিয়ে দিব, এম নটে আনবো, তখন আমাদের দেখো ভারসাম্যটা কী হবে,
ভারসাম্য ই নট হবে। তাহলে ভারসাম্য বিনিময় হার হবে আর 0 নটে, অর্থাৎ বিনিময় হারটা ভারসাম্য হতে কমে যাবে। আবার আমরা যদি ভারসাম্য ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যাবে যে বিনিময় হার এবং সুদের হার এবং টাকা দারণের সুদের হার নিলাম। তো এখানে ভারসাম্য হচ্ছে দেখো এম দিয়ে দাঁড়িয়ে ডলার হতে প্রাপ্ত প্রত্যাশা। এখানে দেখো আর নট ভারসাম্য বিনিময় হার, ই হচ্ছে ভারসাম্য বিন্দু। এখন যদি আমরা টাকা দাঁড়ানোর সুদের হারটা যদি পরিবর্তন করি, দেখো টাকা দাঁড়ানোর সুদের হারটা পরিবর্তন করে ডলার হাতে প্রাপ্ত প্রত্যাশা ঠিক থাকবে, তাহলে দেখো বিনিময় হারটা কমে যাবে, ই প্রাইমে আর 1-এ চলে যাবে। তাহলে দেখো যদি ডলার হাতে প্রাপ্ত প্রত্যাশা যদি স্থির থাকে এবং টাকা দাঁড়ানোর সুদের হারটা যদি পরিবর্তন হয় তাহলে বিনিময় হারটা কমে যাচ্ছে। আবার টাকা দাঁড়ানোর সুদের হারটা যদি আমাদের বাম দিকে আসতো তাহলে বিনিময় হারটা বেড়ে যেত। যেমন এখানে আমরা দেখাই আর প্রাইম নট, তাহলে দেখো এখানে বিনিময় হারটা বেড়ে যাচ্ছে, এফ বিন্দুতে ভারসাম্য হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখা যাচ্ছে যে প্রত্যাশিত যে প্রত্যাশা হার কীভাবে বিনিময় হারকে প্রভাবিত করে। আমরা জানি ভারসাম্য ক্ষেত্রে ডলার হাতে প্রাপ্ত প্রত্যাশা এবং টাকা দাঁড়ানোর সুদের হার মিলিত হলে ভারসাম্য হবে। এখান থেকে যদি কোনোটা বেশি বা কম হয় তাহলে ভারসাম্য পরিবর্তন হবে। এটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ সবাইকে।